হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের উত্তরাখণ্ড ভিজিটের ডে 2 নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্রেকফাস্ট করেই আমাদের বেরোনোর পালা। তাই ব্রেকফাস্ট যতক্ষণ না আসে ততক্ষণ একটুখানি পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম আমরা। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় এক্সপ্লোর করতে এই নতুন জায়গাটাকে। আমরা নিজেরাই সেলফ ড্রাইভ করছিলাম, একটা স্কুটি হায়ার করে নিয়েছিলাম এখানে, যেটা নিয়েই আমরা ঘুরে বেড়াচ্ছিলাম চারিদিকে। এতে অনেক সুবিধাও হচ্ছে, নিজেদের মতন করে আমরা ঘুরছিলাম, যেখানে ইচ্ছা সেখানে দাঁড়াচ্ছিলাম, যতক্ষণ ইচ্ছা দাঁড়াতে পারছিলাম। আর মেয়েদেরকে নিয়ে যাওয়া মানেই তো ছবি তোলার পালা শেষ আর হয় না। একবার এখানে দাঁড়িয়ে ছবি, একবার ওখানে দাঁড়িয়ে ছবি, এক পোজের যে কতগুলো ছবি আছে তার ধারণা নেই। ঠান্ডা খুব একটা ছিল না, তবে গাড়ি যেহেতু ড্রাইভ করছিলাম সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, তাই হালকা একটা ভেন্টিলেটর পড়তে লাগে। এই সব জায়গায় ঠান্ডা জাঁকিয়ে বসে ডিসেম্বর আর জানুয়ারি নাগাদ। আমরা তো গেছিলাম তখন এপ্রিল মাস, সেই জন্য অতটাও ঠান্ডা পাইনি। এরপরে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম গন্তব্যস্থলে। এটি হচ্ছে চিতাই গরু দেবতা মন্দির। এই মন্দিরটা আলমোড়া শহর থেকে 9 কিলোমিটার ডিস্টেন্সে পড়ে। এই মন্দিরটিতে যে ঠাকুরটি প্রতিষ্ঠা করা আছে সেই ঠাকুরটি হচ্ছে শিব ঠাকুরের অবতার। আর এনার ধরন হচ্ছে গৌর ভৈরব। মান্যতা আছে যে এই মন্দিরে এসে যে মানত করে বা কামনা করে একটা ঘন্টা এরম করে টাঙিয়ে দেয়, তার মানত কামনাগুলো খুব শিগগিরই পূরণ হয়ে যায়। তবে হ্যাঁ, সেই মানতটা কিন্তু মন থেকে করতে হবে, আর বিশ্বাসটাও একদম মনের গভীর থেকে আনতে হবে। আমরা পশ্চিমবাংলায় সাধারণত দেখে এসেছি যে নানা রকম মিষ্টি এসব দিয়েই পুজো দেওয়া হয়, কিন্তু এখানে গিয়ে আমরা দেখলাম এখানকার পুজো দেওয়ার উপকরণগুলো একটু অন্য রকম। আমরা এখানে দেখেছিলাম মুড়ি, সরষের তেল, বাতাসা এইসব দিয়েই পুজো দেওয়া হচ্ছে। আর এগুলোই কিন্তু ঠাকুরের প্রসাদ। তেলটা ওখানেই জমা নিয়ে নিয়েছিল, মানে ঠাকুরকে উৎসর্গ করে দিয়ে ঢেলে দেওয়া হয়েছিল মাথায়। কিন্তু বাতাসা মুড়িগুলো কিন্তু আমাদেরকে আবার দিয়ে দেওয়া হয়েছিল। আর এই যে ঘন্টা দেখছেন এখানে, এই ঘন্টার সাথে অনেক চিঠিও লেখা রয়েছে, মানে যাদের যাদের যেরকম যেরকম মানত সেই ঘন্টার সাথে এই চিঠিটাকে বেঁধে একসাথে ওখানে টাঙিয়ে দিয়ে আসে। আর এত অজস্র ঘন্টা রয়েছে ওখানে যে বলে বোঝাতে পারবো না। ওখানে গিয়ে আপনারা দেখতে পারবেন যে একটা স্থানই রয়েছে যেখানে শুধু ঘন্টার পাহাড় হয়ে রয়েছে, যেগুলোকে খুলে রাখা রয়েছে, কারণ যাতে নতুন লোকেরা নতুন নতুন ঘন্টা ওখানে টাঙাতে পারে। এই লোকের দেখা দেখি আমরাও এখানে একটা মানতের কাপড় বেঁধে দিয়ে আসলাম। ঘন্টা টাঙাতে পারিনি, সেটা আমাদের দুর্ভাগ্য, কিন্তু একটা কাপড় তো বেঁধেই আসা যায়। আর এই যে ঘন্টাটার সামনে আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ওখানকার সবথেকে বড় ঘন্টা। প্রথম গন্তব্য শেষ করে এবার আমরা রওনা হলাম একটা অপূর্ব জায়গা দেখতে। কিন্তু সেই জায়গাটা যাওয়ার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমরা তো জানতাম যে ম্যাগি খাওয়ার জিনিস, কিন্তু এখানে এমনই একটি জায়গা রয়েছে যেটি কি ম্যাগিস পয়েন্ট বলে বিখ্যাত। আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে কোনো রেস্টুরেন্ট হবে যেখানে ম্যাগি ট্যাগি পাওয়া যায় নানা রকম রেসিপিতে, কিন্তু না, গিয়ে দেখি এই জায়গাটার নামই হচ্ছে ম্যাগি পয়েন্ট, যেখানে লোকেরা দাঁড়ায় শুধু ছবি তোলার জন্য। তাই এই সুন্দর ভিউ উপভোগ করতে আমরাও দাঁড়িয়ে পড়লাম আর পটাপট তুলে ফেললাম অনেক অনেক ছবি। এগোতে এগোতে আমরা পৌঁছলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থলে। এটি হচ্ছে দান্দেশ্বর মন্দির। এটি একটি পাথুরে মন্দির, যার প্রতিটা কাঠামোর আকারে একটি করে জাদুকরী সুর লেগা রয়েছে। পটভূমিতে সবুজ দেওধরের সাথে একটি ঢেউ খেলানো স্রোতের উপর নির্মিত এই মন্দির কমপ্লেক্সটির স্থানটি আধ্যাত্মিক ইতিহাসকে জীবন্ত করে তুলতে ভূমিকা পালন করে। স্থানের স্পন্দন শক্তি অনুভব করতে মন্দির দেখতে হয়। ছোট কাঠের সেতু পেরিয়ে আপনি একটি বিশাল কমপ্লেক্সের সিঁড়ি বেয়ে হেঁটে যান প্রধান মন্দির এবং উপাচার্যের উপাসনালয় সহ। পাথুরে দেওয়াল এবং পাথরের ঠান্ডা মেঝে দিয়ে আবছা আলোকিত মূল মন্দিরে প্রবেশ করে অপূর্ব সুন্দর গর্ভগৃহ একটি ছন্দময় দ্বারা স্থানান্তরিত হয়। নিছক শক্তির আঘাত, অ্যানিমেটেড এবং প্রাণবন্ত শান্তি দ্বারা বিমোহিত, শান্ত এবং শক্তির একটি প্যারাডক্স খ্রিস্টীয় নবম এবং দশম শতাব্দীর বলে মনে করা হয়। এই মন্দিরগুলির ফাংশন জাগেশ্বর শৈলীতে নির্মিত। জাগেশ্বর মন্দিরগুলির মধ্যে দান্দেশ্বর মন্দিরটি প্রাচীনতম, যদিও এটি
ধামের মন্দিরগুলোর কম পরিচিত ছিল, তবে এর সমসাময়িকতা প্রাক সামন্তবাদী সময়ে পরিমাপ করা হয়। এই বিশ্বাসকে সমর্থন করার প্রমাণ হলো একটি অজানা দাতার হাতে একটি প্রদীপ ধারণ করা রৌপ্য চিত্র। নথিভুক্ত ইতিহাসে দন্দেশ্বরকে কোনো রাজার দান করার কোনো ইঙ্গিত পাওয়া যায় না। ধারণা করা হচ্ছে ছবিটি রাজা পণের। পণ পাণ্ডব শব্দের দান্দিক্তক বিকৃতি। আরও উল্লেখযোগ্য হলো একটি জীবন্ত শিলা, আর এই শিলাটিকে বলা হয় শিব আর পার্বতীর মিলনের স্থল বা মিলনের প্রতীক। এরপর আমরা পৌঁছলাম এই এরিয়ার সবথেকে মূল আকর্ষণ, যেটি জাগেশ্বর মন্দির। জাগেশ্বর মন্দিরগুলি 1870 মিটার উচ্চতায় জটাগঙ্গা নদীর পাশে অবস্থিত। শিবের প্রধান মন্দিরটি বিভিন্ন দেবতার 124টি ছোট প্রাচীন মন্দির দ্বারা আচ্ছাদিত। স্কন্দপুরাণ এবং লিঙ্গপুরাণ অনুসারে ভগবান শিবের কর্মশালা এই জগেশ্বর থেকে শুরু হয়েছিল এবং এখানেই অষ্টম শিবের জ্যোতির্লিঙ্গের উদ্ভব হয়েছিল। এটা বিশ্বাস করা হয় যে আদি শঙ্করাচার্য জাগেশ্বর ধাম পরিদর্শন করেছিলেন এবং কেদারনাথ ধাম যাওয়ার আগে অনেক মন্দিরের সংস্কার এবং পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। এই কমপ্লেক্সটির ভেতরে প্রায় 125টি মন্দির এবং 174টি ভাস্কর্য রয়েছে, যার মধ্যে শিব ও পার্বতীর পাথরের মূর্তি রয়েছে যা অলঙ্করণের সুশোভিত। এর মধ্যে রয়েছে প্রধান মন্দির জগন্নাথ বা জ্যোতির্লিঙ্গ, মৃত্যুঞ্জয় মন্দির, হনুমান মন্দির, সূর্য মন্দির, নীলকান্ত মন্দির এবং নবগ্রহ মন্দির, পুষ্টিমাতার মন্দির, লুকলিসা মন্দির, কেদারনাথ মন্দির, নবদুর্গা টেম্পল আর প্রচুর। মন্দিরের পাশাপাশি এখানকার সিনিক বিউটিও অসাধারণ, হাতে আঁকা ছবির মতন লাগে এক একটা স্পট। ঐতিহ্য অনুসারে তীর্থযাত্রীদের একটি নির্দিষ্ট ক্রমে জাগেশ্বর ধাম কমপ্লেক্সের ভিতরের মন্দিরের দেবতাদের পুজো করতে হয়। মন্দিরের কাছে ব্রহ্মকুণ্ডে স্নান বা আচার স্নান করার পরে তীর্থযাত্রীর প্রথম মূল জ্যোতির্লিঙ্গে যেতে হবে। তারপরে দক্ষিণমুখী হনুমান নীলকান্ত মন্দির, সূর্য মন্দির, নবগ্রহ মন্দির, পুষ্টিমাতা মন্দির, মৃত্যুঞ্জয় মন্দির, হাওয়ানকুণ্ড, লুকলিসা মন্দির, তারকেশ্বর মন্দির, কেদারনাথ মন্দির, নবদুর্গা মন্দির। এরপরে তীর্থযাত্রী আবার জ্যোতির্লিঙ্গমে ফিরে আসেন। তারপর বটুক ভৈরব মন্দির এবং কুবের মন্দির, যা ব্রহ্মকুণ্ডের কাছে দাঁড়িয়ে থাকে, এগুলিতে দর্শন করে। কাসার আলমোড়াতে আমরা যে হোটেলটায় ছিলাম সেখান থেকে এই জাগেশ্বর মন্দির কমপ্লেক্সটা ছিল প্রায় 35 থেকে 40 কিলোমিটার ডিস্টেন্সে। একই পাহাড়ি রাস্তা, তারপরে নতুন চিনি না ওখানকার কোনো কিছু পথ, তাই অন্ধকার হওয়ার আগেই এবার আমরা ফেরার দিকে রওনা হলাম। আমাদের এই ডে 2 এর ব্লগ আমরা এখানেই শেষ করব। এরপরে ব্লগে আমরা দেখব যে ডে 3-তে আমরা কি করেছি আর কি দেখেছি। তো আমাদের এই ব্লগগুলি কেমন লাগছে আমাদেরকে জানিও কমেন্ট করে, আর আমাদের এই চ্যানেলটাকে অনেক অনেক করে ফলো করে দেবে, আর অনেক করে শেয়ার করবে, আর লাইক করে দিও আমাদেরকে, যাতে আমরা আরও উৎসাহ হব আর নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তোমাদের সাথে আড্ডা দিতে। তো এখনের জন্য টাটা, দেখা হবে ডে 3-তে। সেটা জানার জন্য ফলো করতে থেকো। তারা